আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনের নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বল ও গতি অধ্যায়ের একটি অংশ, নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রথমে ছায়া প্রকাশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। তোমরা দেখতে থাকো ছায়া প্রকাশনের ভিডিও ক্লাস। দেখ, মনে করো একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে অপর একটা দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনা হলো, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। লক্ষ্য করো, এটা ধরো 1 নম্বর দণ্ড চুম্বক, এটা 2 নম্বর দণ্ড চুম্বক। এখন এইটা যদি এই চুম্বককে F1 বলে আকর্ষণ করে এবং এটা যদি একে F2 বলে আকর্ষণ করে, তাহলে আমরা কি জানি? এই বলটা পারস্পরিক বল, মানে একে যে বলে আকর্ষণ করবে এটাও একে সেই একই বলে আকর্ষণ করবে। তাহলে বল দুটোর মান সমান, কিন্তু লক্ষ্য করো অভিমুখ বিপরীত। এই বলটা এই দিকে ক্রিয়াশীল, আবার এই বলটা এই দিকে ক্রিয়াশীল। তাহলে যেহেতু এই বল দুটো বিপরীত মুখী, তাই আমরা এইভাবে প্রকাশ করতে পারি F1 সমান মাইনাস F2। এখন আমি যদি একটা বলকে ক্রিয়া বলি, মানে এই চুম্বকটা একে যে বলে আকর্ষণ করছে সেটা যদি ক্রিয়া বলি, তাহলে এটা হবে প্রতিক্রিয়া। তাহলে কি হলো? ক্রিয়া সমান মাইনাস প্রতিক্রিয়া। মাইনাসটাকে আমরা বলবো বিপরীত। আবার লক্ষ্য করো, পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে। তাহলে সূর্য পৃথিবীকে একটা বলে আকর্ষণ করছে, তাহলে পৃথিবীও সূর্যকে একই বলে আকর্ষণ করবে। কিন্তু এই দুটো বলের অভিমুখ বিপরীত। একইভাবে আমরা লিখতে পারি F1 সমান মাইনাস F2। আমরা যদি এই বলটাকে ক্রিয়া বলি, তাহলে এটা প্রতিক্রিয়া। তাহলে ব্যাপারটা আমরা কি দেখলাম? না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র। দেখো, এই যে ক্রিয়া ও প্রতিক্রিয়া, প্রকৃতপক্ষে এরা দুটো বল মাত্র। মনে রাখবে, দুটো বস্তু স্থির থাক বা গতিশীল হোক, পরস্পরের সংস্পর্শে থাকুক বা না থাকুক, এই সূত্র কিন্তু প্রযোজ্য হবে। এই সূত্র বা এই যে বলগুলো, মানে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু কার্যকারণ সম্পর্ক নয়। কেউ কারোর আগে পরে ক্রিয়া করে না। ক্রিয়া যতক্ষণ ক্রিয়াশীল হয়, প্রতিক্রিয়াও ততক্ষণ ক্রিয়াশীল হয়, মানে একই সঙ্গে ক্রিয়াশীল হয়, কেউ কারোর আগে পরেও নয়। এটা যতক্ষণ ক্রিয়া করে, ওটাও ততক্ষণ ক্রিয়া করে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো, আমরা আলোচনা করব
পাখি আকাশে ওড়ে কিভাবে? ধরো পাখি যদি আমরা এইভাবে দেখি যে পাখি তার যে ডানা রয়েছে এই ডানার সাহায্যে পিছন দিকে একটা বল প্রয়োগ করছে, মানে বাতাসের ওপর পাখি দুই ডানার সাহায্যে একটা বল প্রয়োগ করে, মানে বাতাসকে পিছন দিকে ঠেলে দেয়। এইভাবে বল প্রয়োগ করছে, এই ডানায় এইদিকে, এই ডানায় এইদিকে বল প্রয়োগ করছে। বায়ুও কি করে, তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাহলে বায়ু দুটো ডানার ওপর এই দিকে দুটো প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। এই প্রতিক্রিয়া বল দুটোর লব্ধি যে দিকে ক্রিয়া করে পাখি সেদিকে ওড়ে। আমরা একইভাবে বলতে পারি বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? বায়ুশূন্য স্থানে এই ধরনের কোন ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় না, তাই পাখি বায়ুশূন্য স্থানে উড়তে পারে না। এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? এই প্রশ্ন আমাদের জাগবে। ধরো একটা টেবিল, এটা আমাদের টেবিল আছে, তুমি আর তোমার বন্ধু কি করলে? ধরো এটা টেবিলের উপরই তল, তোমার বন্ধু আর তুমি টেবিলটার উপর একই সরল রেখা বরাবর বিপরীত দিকে একই মানের বল প্রয়োগ করলে। টেবিলটা গতিশীল হবে কি? হবে না। তার মানে এটা সাম্য প্রতিষ্ঠা হলো। তাহলে সাম্য প্রতিষ্ঠা করার যে শর্ত, মোটামুটি কি দুটো বলের ক্ষেত্রে দেখো, সমান ও বিপরীতমুখী দুটি বল যাদের ক্রিয়ারেখা একই কোন বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুটি সাম্যে থাকে। তাহলে এই যে দুটো বল, এরা একই সরল রেখা বরাবর ক্রিয়া করছে, সমান মানের এবং বিপরীত দিকে, তাই এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারলো। এবার মনে করো শুধু তুমি বল প্রয়োগ করছো টেবিলটার উপর, মানে গতিশীল করার জন্যে, মানে টেবিলটা গতিশীল হচ্ছে মনে করো। তাহলে তুমি টেবিলের উপর একটা বল প্রয়োগ করলে F1, টেবিল তোমার উপর একটা প্রতিক্রিয়া দিল F2, F1 ও F2 সমান ও বিপরীত নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তাই শিখেছি। এবার তোমার মনে প্রশ্ন, এই দুটো বলের জন্য টেবিলটা সামনে থাকবে না কেন? দেখো তো, তুমি যে টেবিলের উপর বল প্রয়োগ করেছো সেটা F1, টেবিল তোমার উপর প্রতিক্রিয়া দিয়েছে F2। তাহলে F1 আর F2 মানে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করছে কি? করছে না। তুমি টেবিলের উপর বল প্রয়োগ করেছো ক্রিয়া, টেবিল তোমার উপর বল প্রয়োগ করছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না, সর্বদা দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তাই এটা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে লক্ষ্য করো, কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও
এরা সর্বদা দুটো ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়, কখনো একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। মনে করো একটা কাঠের ব্লক একটা মেঝের ওপর আছে, তুমি এই দিকে অনুভূমিক ভাবে একটা বলে প্রয়োগ করেছো, করে একে টানছো। প্রথমে মনে করো তুমি বলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াচ্ছ, 5 নিউটন 10 নিউটন এই করে করে, কিন্তু দেখলে গতিশীল হচ্ছে না। এইভাবে বাড়াতে বাড়াতে যখন তুমি 50 নিউটন বল প্রয়োগ করেছো, দেখলে ব্লকটা যেন একটু নড়ে চড়ে উঠছে, মানে গতিশীল হবার উপক্রম করছে। এরপর তুমি যখন প্রযুক্ত বলটা আরেকটু বাড়ালে, ব্লকটা গতিশীল হলো। আগে হয়নি কেন? হয়নি কারণ হচ্ছে এই ব্লক এবং মেঝে এদের স্পর্শতল বরাবর গতি প্রবণতার বিপরীতে, এদিকে গতি প্রবণতা, এর বিপরীতে একটা বাধাদানকারী বল ক্রিয়া করছে, যেটাকে আমরা বলছি ঘর্ষণ। আবার মনে করো ব্লকটাকে তুমি গতিশীল করে ছেড়ে দিলে, কিছুক্ষণ পরেই, মানে সামান্য দূরত্ব যাবার পরেই এটা থেমে যায়। কেন না? যখন এটা গতিশীল তখনও তার গতির বিপরীতে ব্লক ও মেঝের স্পর্শতল বরাবর ঘর্ষণ ক্রিয়াশীল। তাহলে ঘর্ষণ কাকে বলে এটা আগে আমরা জেনে নিই। একটি বস্তু যখন একটি বস্তু বা তলের উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে যখন গতিশীল হয়নি, তুমি আস্তে আস্তে বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছিলে, বা গতিশীল হয়, মানে যখন গতিশীল করেছো, তখন বস্তুর গতি প্রবণতার বিরুদ্ধে, তার মানে যখন গতিশীল হয়নি তখন গতি প্রবণতার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে, যখন গতিশীল হলো তখন গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বলা হয়। এবার দেখো তো এই বলটা কেমন বল? এই বলটা হলো স্পর্শ বল। দেখো বলের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, স্পর্শ বল, স্পর্শহীন বল। তাহলে স্পর্শ বল কাকে বলে খানিকটা তোমাদের ধারণা হলো। দেখো তো সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শ বল বলে। তাহলে এখানে ঘর্ষণ, যেটা ব্লক মেঝে এদের স্পর্শতল বরাবর গতি প্রবণতার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে ক্রিয়া করছে। এই ধরনের আরো কিছু স্পর্শ বল আছে, যেমন টান, ধাক্কা, এগুলো হলো স্পর্শ বল। মনে করো দুটো দণ্ড চুম্বকের দুটো বিপরীত মেরুকে সামনাসামনি রেখে যদি একটু কাছে রাখা হয়, তাহলে এরা পরস্পরের দিকে সরে আসে। কেন না? এরা পরস্পরকে আকর্ষণ করে। আবার যদি এইভাবে রাখি, এটা একটা দণ্ড চুম্বক, এটা একটা দণ্ড চুম্বক, দুটোরই উত্তর মেরুকে মুখোমুখি করে যদি একটু কাছে রাখি, তাহলে দেখব এরা একটু দূরের দিকে সরে যাচ্ছে, কারণ এরা পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে দেখো এই যে আকর্ষণ বা বিকর্ষণ, চুম্বক দুটোকে স্পর্শ না করালেও ঘটছে।
এই ধরনের যে বল আমরা তাকে বলি স্পর্শহীন বল। তাহলে স্পর্শহীন বল কাকে বলে? দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে না থাকলেও তাদের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। তাহলে স্থিরতারিতিক বল মানে দুটো বিন্দু আধান যদি সম প্রকৃতির হয়, মানে দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। এই যে বল স্পর্শহীন বল। মহাকর্ষ বল স্পর্শহীন বল। চৌম্বক বল যেটা আমি এখানে আলোচনা করলাম স্পর্শহীন বল। দেখো, এবার আমরা আলোচনা করব আকর্ষণ ও বিকর্ষণ। একটু আগেই বলেছি এটা স্পর্শহীন বল। মনে করো দুটো দণ্ড চুম্বক আমরা নিয়েছি, বিপরীত মেরুগুলোকে মুখোমুখি করে কিছুটা দূরে যদি আমরা রাখি তাহলে কি দেখব? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য এরা পরস্পরের দিকে সরে আসছে। তার মানে এই চুম্বকটার উপর বল ক্রিয়া করছে এদিকে, এই চুম্বকটার উপর বল ক্রিয়া করছে এদিকে। এই যে কাছে সরে আসছে এটাকে আমরা বলছি আকর্ষণ। আবার মনে করো এখানে দুটো দণ্ড চুম্বক আছে, দুটো চুম্বকেরই উত্তর মেরুগুলোকে মুখোমুখি করে একটু কাছে যদি আমরা রাখি তাহলে কি দেখব? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য এরা দূরের দিকে সরে যাচ্ছে। তাহলে এই যে বল এটাকে আমরা বলছি বিকর্ষণ। তাহলে আকর্ষণ ও বিকর্ষণ কাকে বলে? স্পর্শহীন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দুটি বস্তু পরস্পর নিকটবর্তী হলে ওই বলকে আকর্ষণ। যেটা এখানে দেখলাম এরা নিকটবর্তী হচ্ছে, এবং বস্তু দুটি পরস্পর দূরে সরে গেলে ওই বলকে বিকর্ষণ বলা হয়। এখানে যেমন এরা দূরে সরে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল আকর্ষণ ও বিকর্ষণ কি। এবার দেখো আমরা আলোচনা করব লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বল। মনে করো একটা টেবিল, তার উপর একটা কাঠের ব্লক আছে। কাঠের ব্লকের ওজন ডব্লিউ উলম্ব ভাবে নিচের দিকে টেবিলের ওপর প্রযুক্ত হচ্ছে। টেবিলও প্রতিক্রিয়া স্বরূপ কাঠের ব্লকের উপর একটা বল প্রয়োগ করছে আর। তাহলে এই যে প্রতিক্রিয়া বল এটা কি হলো? এর সঙ্গে একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করছে এবং এই তলের সঙ্গে লম্ব ভাবে। তাই এটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া। তাহলে দেখো লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বল কি? পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে, যেটা আমরা এখানে বললাম কাঠের ব্লক আর টেবিল, এরা দেখো পরস্পরের সংস্পর্শে আছে। একটি বস্তুর তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করা হলে, মানে এই যে টেবিলের উপর কাঠের ব্লকের ওজন তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে, অন্য বস্তুটি একই সরলরেখা বরাবর বিপরীত অভিমুখে তলের সঙ্গে লম্বভাবে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তাকে লম্ব বল বলে।
বা লম্ব প্রতিক্রিয়া বলে। তাহলে দেখো, এই সরল রেখা বরাবর বিপরীত দিকে তলের সঙ্গে লম্বভাবে এই যে বলটা ক্রিয়া করছে, যেটা টেবিলের প্রতিক্রিয়া, তাকেই আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। এখন লম্ব প্রতিক্রিয়া মানেই যে এরকম উলম্ব হবে এটা কিন্তু নয়। মনে করো এই যে বই, এই বইটাকে আমি এইভাবে দু হাতে বল প্রয়োগ করে আটকে রেখেছি। তাহলে আমি প্রত্যেক হাতে এইভাবে বল প্রয়োগ করছি, বই প্রতিক্রিয়া দিচ্ছে এই দিকে। তাহলে এই যে লম্ব প্রতিক্রিয়া, দেখো এটা অনুভূমিক। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আলোচনা করব রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। মনে করো M1 ও M2 ভরের দুটো গোলক একই সরল রেখা বরাবর যথাক্রমে U1 ও U2 বেগে গতিশীল এবং U1 টা গ্রেটার দেন U2। এটা A গোলক, এটা B গোলক। এখন যেহেতু A গোলকের বেগটা B গোলকের বেগ অপেক্ষা বেশি, তাহলে একটু অগ্রসর হয়ে A গোলক B গোলককে ধাক্কা মারবে, মানে এদের সংঘর্ষ হবে। মনে করো সংঘর্ষের পরে এরা একই সরল রেখা বরাবর গতিশীল হলো এবং এদের বেগ হলো যথাক্রমে V1 ও V2। এখানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া করছে না, শুধু কি ক্রিয়া করছে? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে দেখ, সংঘর্ষের পূর্বে এদের মোট রৈখিক ভরবেগ কত? M1 U1 প্লাস M2 U2। এবং সংঘর্ষের পরে এদের মোট রৈখিক ভরবেগ কত হলো? M1 V1 প্লাস M2 V2। এখন এটা সমান হবে। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে নীতির বিবৃতিটা কি? বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো যে এখানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া করছে না, শুধুমাত্র ক্রিয়া করছে এদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এদের সংঘর্ষের পূর্বে যা মোট রৈখিক ভরবেগ ছিল, সংঘর্ষের পরেও তাই থাকবে। 13 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 5 কেজি ভরের একটি গোলা বিস্ফোরণের ফলে দ্বিখণ্ডিত হয়ে 3 কেজি এবং 2 কেজি ভরের দুটি খণ্ডে পরিণত হলো। যদি প্রথম খণ্ডের বেগ 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে দ্বিতীয় খণ্ডের বেগ কত হবে? এখন লক্ষ্য করো কি কি দেয়া আছে। গোলার ভর হচ্ছে M 5 কেজি। গোলার বেগ কত ছিল? এটা U সমান 15 মিটার পার সেকেন্ড। এটা বিস্ফোরণের ফলে দুটো খণ্ডে বিভাজিত হলো। প্রথম খণ্ডের ভর কত? M1 3 কেজি। দ্বিতীয় খণ্ডের ভর M2 2 কেজি। বিস্ফোরণের পর প্রথম খণ্ডের বেগ হচ্ছে, এটাকে আমি V1 লিখছি, 5 মিটার পার সেকেন্ড। এখন ধরে নিচ্ছি দ্বিতীয় খণ্ডের বেগ হচ্ছে V2। তাহলে লক্ষ্য করো, বিস্ফোরণের আগে
গোলার রৈখিক ভরবেগ কত ছিল? mu। বিস্ফোরণের পরে খণ্ড দুটোর মোট রৈখিক ভরবেগ কত? m1 v1 প্লাস m2 v2। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা লিখতে পারি mu সমান m1 v1 প্লাস m2 v2, বা তাহলে m5 u15 m1 3 v1 5 m2 2 v2। তাহলে 75 15 2v2। তাহলে 75 মাইনাস 15 মানে 2v2। তাহলে 2v2 মানে 60। তাহলে v2 সমান 60/2, তাহলে 30 মিটার পার সেকেন্ড। তাহলে কি দেখা গেল? বিস্ফোরণের পরে দ্বিতীয় খণ্ডের বেগ হবে 30 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটি প্রবলেম আছে, লক্ষ্য কর। 100 গ্রাম ভরের একটি বস্তু এ ও 400 গ্রাম ভরের একটি বস্তু বি পরস্পরের দিকে যথাক্রমে 90 সেমি পার সেকেন্ড ও 10 সেমি পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। মানে ব্যাপারটা কি? ধরো এটা এ, এটা বি। এ যাচ্ছে 90 সেমি পার সেকেন্ড বেগে, 90 সেমি পার সেকেন্ড বেগে এই দিকে, আর বি 10 সেমি পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছে। দেখো কথাটা লক্ষ্য করো, পরস্পরের দিকে। এবার কি, যদি সংঘাতের পর বস্তু দুটি পরস্পর যুক্ত হয়ে যায় তবে সংঘাতের পর যুগ্ম ভরটির বেগ কত হবে? সংঘাত হলো এ আর বি যুক্ত হয়ে গেল, হয়ে গিয়ে যে সংযুক্ত বস্তুটা তৈরি করলো, তাহলে তার ভর কত হবে? এদের দুটোর ভরের সমষ্টি। আমরা ধরে নিচ্ছি এটা ভি বেগে গতিশীল হবে। তাহলে লক্ষ্য করো কি কি দেয়া আছে। এ বস্তুর ভর m1 100 গ্রাম, বি বস্তুর ভর m2 400 গ্রাম। সংঘর্ষের পূর্বে এ বস্তুর বেগ u1 90 সেমি পার সেকেন্ড, বি বস্তুর বেগ u2 মাইনাস 10 সেমি পার সেকেন্ড। কেন মাইনাস হলো বোঝা গেল, এ যেদিকে যাচ্ছে বি তার বিপরীত দিকে গিয়ে সংঘর্ষ ঘটিয়েছে। তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি প্রয়োগ করব। তাহলে সংঘর্ষের পূর্বে মোট রৈখিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2 সমান সংঘর্ষের পরে সংযুক্ত বস্তুর ভর m1 যুক্ত m2, তার বেগ v। তাহলে দেখো m1 কত? 100, u1 কত? 90। তাহলে এটা গুণ করে হচ্ছে 9000। m2 কত? 400, u2 কত? মাইনাস 10, গুণ করে কত হচ্ছে? মাইনাস 4000। m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে 500 ইন্টু ভি। তাহলে 500 ভি মানে 5000। তাহলে ভি সমান 5000/500, তাহলে 10 সেমি পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর সংযুক্ত বস্তুটা কোন দিকে যাবে? এ বস্তুটা সংঘর্ষের পূর্বে যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। এবার দেখো, একটা বন্দুক থেকে যখন
গুলি ছোড়া হয়, গুলি তীব্র বেগে সামনের দিকে ছুটে যায় এবং তখন বন্দুকও পিছন দিকে একটু চলে আসে, মানে পিছু হটে। এই যে বন্দুকের পিছু হটা, এটা আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। মনে করো একটা বন্দুক, তার ভর বড় হাতের এম, সেখান থেকে একটা গুলি যার ভর ছোট এম ইউ বেগে নিক্ষেপ করা হলো এবং বন্দুকের বেগ হলো ভি। তাহলে যখন গুলি ছোড়া হয়নি, বন্দুক স্থির ছিল, তাহলে তখন বন্দুকের আর গুলির মিলিত ভাবে রৈখিক ভরবেগ কত ছিল? 0। গুলি ছোড়ার পরে বন্দুকের ভরবেগ কত? বড় এম ইন্টু ভি। গুলির ভরবেগ কত? এম ইউ। তাহলে এটা হলো মিলিত রৈখিক ভরবেগ। এবার দেখো, এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি প্রয়োগ করতে পারি। তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এটা কি? গুলি ছোড়ার পরে বন্দুক ও গুলির মোট রৈখিক ভরবেগ, এটা সমান গুলি ছোড়ার আগে বন্দুক ও গুলির মোট রৈখিক ভরবেগ, যেটা 0। তাহলে বা এম ভি সমান মাইনাস এম ইউ। তাহলে ভি সমান মাইনাস ছোট এম ইউ বাই বড় এম। তাহলে ঋণাত্মক চিহ্ন কি প্রকাশ করছে? যে গুলি যেদিকে যাচ্ছে, বন্দুক যাচ্ছে তার বিপরীত দিকে। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? না এম ইউ বাই বড় এম। এটা অঙ্ক লক্ষ্য করো। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। এখন আমরা এখানে ধরে নিচ্ছি বন্দুকের বেগ ভি। একইভাবে দেখো, আমরা এখানে যদি মানগুলো বসাই কি পাবো? ছোট এম মানে গুলির ভর কত? 20 গ্রাম। তাহলে এটাকে আমি 20 বাই 1000 করছি, তাহলে কিলোগ্রামে হয়ে গেল। ইউ গুলির বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। বড় হাতের এম, এটা কি? বন্দুকের ভর কত? 5 কেজি। তাহলে লক্ষ্য করো, এটা ক্যালকুলেশন করলে আসছে -8/5 মানে 1.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি? যে অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার পার সেকেন্ড। এবার দেখো, আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে রকেটের কার্যনীতি ব্যাখ্যা করতে পারি। এখন রকেটের দহন প্রকোষ্ঠে জ্বালানির যে দহন হয়, তার ফলে একটা গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাসটা তীব্র বেগে পিছনের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এই যে গ্যাসটা বেরিয়ে গেল, এর একটা উচ্চ মানের রৈখিক ভরবেগ থাকে। এর ফলে রকেটও সমান মানের বিপরীতমুখী একটা রৈখিক ভরবেগ লাভ করে এবং গ্যাস যেদিকে নির্গত হলো তার বিপরীত দিকে তীব্র বেগে এগিয়ে যায়।
আজ নিউটনের তৃতীয় গতিসূত্র সংক্রান্ত যে আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।